রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন অন্তহীন সমস্যা। অর্থনীতি একেবারে ভঙ্গুর এবং অরাজকতা সেই শ্রম সেক্টর মানে শিল্প কলকারখানা থেকে শুরু করে মাঠে ঘাটে পথে দোকানে কোর্টে কাছারিতে একেবারে রীতিমতো মহামারী আকার ধারণ করেছে। তো এই জিনিসগুলো আমরা যারা দেখছি এবং আমরা যারা আলোচনা করছি, এই আলোচনার মধ্যে রাজনীতির যে বড় কতগুলো গেম এগুলো যে খেলা হচ্ছে, এটা হয়তো আমরা অনেকেই লক্ষ্য করছি না। আমরা প্রথমে এই গত ১০০ দিনে সবাই এক বাক্যে বলার চেষ্টা করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রাজনীতি বুঝেন না। তারপর তিনি এই রাজনীতিবিদদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হয় এটা তিনি বুঝেন না। তারপর বলার চেষ্টা করেছি তিনি এটা ব্যর্থ ওটা ব্যর্থ, এরপর এখানে যাচ্ছেন না ওখানে যাচ্ছেন না ইত্যাদি আরও অনেক কিছু। কিন্তু আপনি যদি সাম্প্রতিক সময় তার কতগুলো কর্মকাণ্ড দেখেন, বিশেষ করে আজারবাইজানের রাজধানী বাকুতে তিনি গেলেন এবং সেখানে গিয়ে তিনি যে কটি সাক্ষাৎকার দিলেন, যাদের সঙ্গে তিনি ছবি তুললেন, এই বক্তব্যগুলো যদি আপনি বিশ্লেষণ করেন, তারপর বাংলাদেশে এসে তিনি ভারতের একটি পত্রিকা সম্ভবত হিন্দু, সেই হিন্দুর সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে ইলেকশন সম্পর্কে, শেখ হাসিনার সম্পর্কে, আওয়ামী লীগ সম্পর্কে যে বক্তব্য দিলেন, এই সব কিছু দেখে আমার কাছে মনে হচ্ছে যে তিনি এই অল্প সময়ের মধ্যে খুব ভালো করে রাজনীতি বুঝে ফেলেছেন। এখন সেই রাজনীতি ক্ষমতায় থাকার, ক্ষমতায় যাওয়ার, ইলেকশনের রাজনীতি নয়। মাঠে যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কি করে শান্ত করতে হবে, কি করে উত্তেজিত করতে হবে, কি করে তাদেরকে ব্যস্ত রাখতে হবে, এই পুরো বিষয়গুলো তিনি অন্য যে কোনো মানুষের চাইতে অতি অল্প সময়ের মধ্যে রপ্ত করেছেন। এবং এই তার যে রাজনৈতিক কৌশলগুলো রপ্ত করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে যদি আপনাকে মোকাবেলা করতে হয় তাহলে আপনাকেও এর চেয়ে আরও বেশি কৌশলী হতে হবে, যেটা এই সমপর্যায়ে এই মুহূর্তে নেই। এখন এদেশের রাজনীতির বাস্তবতাটা চিন্তা করেন। রাজনীতির বাস্তবতাটা হলো যে আওয়ামী লীগের রাজনীতি যদি ধরেন, এখানে কোনো নীতি ছিল না, আদর্শ ছিল না। যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় যেতে হবে এবং সেই ক্ষমতায় গিয়ে রাষ্ট্রের যত সম্পদ রয়েছে, ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, এগুলো দলীয় নেতাকর্মীদেরকে দিতে হবে, পরিবারের আপনজনদেরকে দিতে হবে এবং নিজেরা বড় বড় পদে থেকে একটা অলিগার্স শ্রেণী তৈরি করে সেই হাজার হাজার কোটি টাকা নয়, লক্ষ লক্ষ কোটি টাকা উপার্জন করতে হবে। আমরা যেটা দেখেছি যে এস আলম, বেক্সিমকো, সামিট গ্রুপ থেকে শুরু করে আরও অনেক গ্রুপের মাধ্যমে তারা যে টাকা উপার্জন করেছেন, এর মধ্যে আদানি আছে, দেশের বাইরে আরও অনেক কোম্পানি আছে। বলা হচ্ছে যে 2 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে। 2 লক্ষ কোটি টাকা। খেলাফি ঋণ 6 লক্ষ কোটি টাকার উপরে চলে গেছে। আন্তর্জাতিক যে ঋণ বা অন্যান্য ঋণ মিলিয়ে সেই যে মানে এটা বলাই যায় না 16 লক্ষ কোটি না কত কোটি টাকা, কল্পনাই করা যায় না। তো এই যে একটা ফাঁদ পেতে যে পুরো তাদের যে টার্গেট, এই টার্গেটটা ছিল অর্থনীতি অঙ্গন। এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা অ্যালাইড, এখন এখানে দেবপ্রিয় ভট্টাচার্যের কথা চিন্তা করেন, হাসান এস মনসুর সাহেব যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন তিনি, কিংবা ধরুন এখন যিনি অর্থমন্ত্রী আছেন বা অর্থ উপদেষ্টা আছেন তিনি, এবং স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আওয়ামী লীগ যেই জায়গাটা থেকে মধু আহরণ করেছেন সেটা হলো ফাইন্যান্সিয়াল সেক্টর। সেই ফাইন্যান্সিয়াল সেক্টরে
আওয়ামী লীগের যারা চোর, লুপাটকারী, লুটেরা, তারা এই কয়জন লোকের কাছে অবোধ শিশু। অবোধ শিশু। তো কাজেই খুব অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ কী কী করেছে এই জায়গাটাকে একেবারে সাঁড়াশি দিয়ে তারা ধরে ফেলেছে। ধরে ফেলার পরে এখন আওয়ামী লীগ আর ক্যাত কুত কোনো শব্দ করতে পারছে না। ২ নম্বর হলো যে এই জায়গাগুলোতে ঢোকার জন্য অন্যান্য যে সকল রাজনৈতিক দল, ব্যক্তি, গোষ্ঠী তারা চেষ্টা করেছে এবং আলটিমেটলি অনেক জিনিসগুলো তারা দখল করে আবার সেই আওয়ামী লীগের সেই পুরনো যে চরিত্র, সেই চরিত্রটাকে নতুন পোশাকে তারা ধারণ করার জন্য যে কর্মযজ্ঞ তারা চালিয়ে যাচ্ছে, প্রায় সব ক্ষেত্রে তারা ফেল করেছে। আপনি টু দি পয়েন্ট আমি নাম বললাম না, তারা শুধুমাত্র একটা জিনিস করতে পেরেছে এই সময়ের মধ্যে, এই আওয়ামী অলিগার প্লাস নব্য অলিগার। তো তারা এই যাকে বলা হয় অন্য অলিগার হওয়ার যে সূত্র, অলিগার কাকে বলে? অলিগার হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করা, প্রভাবিত করা যে সিদ্ধান্তের ফলে তাদের উপকার হবে, এই অলিগার। তো এখন আওয়ামী লীগের অলিগার এবং তাদের খালাতো ভাই, তালাতো ভাই, মামতো ভাই যে সমস্ত নতুন অলিগার তৈরি হওয়ার চেষ্টা করেছে, তার অন্য কোথাও পারেনি। তবে শেয়ার মার্কেটে দুটো দুর্ঘটনা ঘটে প্রায় ৩০,০০০ কোটি টাকা তারা কিন্তু লোপাট করে ফেলেছে। এবং এটাও ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ধরে ফেলেছেন, ভীষণ রকমভাবে ধরে ফেলেছেন। ফলে ওখানে আগামীতে আরও দুর্ঘটনা ঘটানো কঠিন বিষয় হয়ে যাবে। গেল অর্থনৈতিক সেক্টর। রাজনীতিতে এখন ক্ষমতা পরিবর্তনের যে ধারা, সেই ধারাতে তিনি ৩টে ফাঁদ পেতে ফেলেছেন। প্রথম ফাঁদ হলো যে সংস্কার। তিনি যে কোনো মূল্যে সংস্কারটাকে বিস্তৃত করে ফেলেছেন। অনেক জায়গাতে তিনি সংস্কার করতে চাচ্ছেন এবং বিস্তৃত করে ফেলছেন। এবং এটা একটা পপুলার ইস্যু, যে বিষয়গুলো তিনি করছেন এটা পপুলার ইস্যু। আর যারা এটাকে সমালোচনা করছেন তারা সরাসরি পার্টি, মানে যারা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যেমন ইংলিশে যদি দেরি হয় তাহলে রাজনৈতিক দলগুলো লাভবান হবে কেউ কেউ, আর যদি দেরি হয় কেউ কেউ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু সংস্কার বলতে যেই জিনিসগুলো তিনি করতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন, এটা বিশেষ করে তরুণ সম্প্রদায় থেকে শুরু করে মাস পিপলদের মধ্যে কিন্তু এটা একটা গ্রহণযোগ্যতা আছে এবং এটার একটা যাকে বলা হয় কার্যকারিতা আছে। এবং তিনি এই কাজগুলো ধীরে ধীরে যাকে বলা হয় ম্যাটিকুলাসলি, অঙ্ক কষে কষে তিনি যদি করেন তাহলে তার সরকারের জনপ্রিয়তা, যেমন আইসিটি অ্যাক্ট, মানে ডিজিটাল নিরাপত্তা আইন যেটি, এতে তিনি